আচ্ছা, চোখ বন্ধ করে একবার ভাবুন তো, একটা ঘন জঙ্গল, মানে এতটাই ঘন যে দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকমতো মাটিতে পৌঁছতে পারে না। হুম। শাল, মহুয়া, পিয়ালের জঙ্গল, আর তার মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে একটা লাল মাটির পথ। বর্ধমান জেলার কাঁকসা ব্লকের এই গড় জঙ্গলের ঠিক মাঝখানে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ইতিহাস। আর সেই ইতিহাসের কেন্দ্রে রয়েছে প্রায় 1000 বছরের পুরনো একটা মন্দির, শ্যামরূপা মায়ের মন্দির। তবে দেখুন, এটা শুধু একটা মন্দির নয়, এটা একটা ধাঁধার মতো। ধাঁধা? হ্যাঁ, একটা টাইম ক্যাপসুল, যেখানে পৌরাণিক যুগ আর ইতিহাস মানে দুটোই এসে একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। ঠিক এখানে আজকের আলোচনার আসল মজাটা, তাই না? আজ আমরা শ্যামরূপা মন্দির নিয়ে যা কিছু আলোচনা করব, তার জন্য আমরা কয়েকটা দারুণ প্রবন্ধ আর গবেষণা ঘেটেছি। হুম। সেখান থেকেই মন্দিরের বয়স, তার পেছনের গল্প আর এখনকার অবস্থা সম্পর্কে খুঁটিনাটি তথ্যগুলো আমরা তুলে আনব। আমাদের লক্ষ্য একটাই, এই মন্দিরের রহস্যের জট ছাড়ানো। আর বোঝার চেষ্টা করা কেন এই একটা জায়গাকেই বাংলায় দুর্গাপূজার সূচনা কেন্দ্র বলে দাবি করা হয়। একদম। আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কি করে রাজা সুরথের পৌরাণিক কাহিনী আর রাজা লক্ষণ সেনের ঐতিহাসিক আখ্যান, মানে দুটো সম্পূর্ণ ভিন্ন সময়ের গল্প, একই সুতোয় বাঁধা পড়ল। এই সংযোগটা বুঝতে পারলেই হয়তো আমরা বাংলার সংস্কৃতি আর বিশ্বাসের মূল কাঠামোটা ধরতে পারব। তাহলে আর দেরি কেন? চলুন এই রহস্যময় জঙ্গলে ঢোকা যাক। প্রথমে জায়গাটা একটু চিনে নিই, কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো। এই গড় জঙ্গল ঠিক কোথায়, আর এর ঐতিহাসিক তাৎপর্যটাই বা কি? মন্দিরটা, যেমনটা আপনি শুরুতেই বললেন, বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গড় জঙ্গলে। ভৌগোলিকভাবে জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। একদিকে অজয় নদী, যা পেরোলেই বীরভূম জেলা, আর অন্যদিকে পশ্চিম বর্ধমান। আমাদের সূত্রগুলো বলছে এই মন্দির প্রায় 1000 বছরের পুরানো, মানে সেন রাজবংশের সমসাময়িক। তবে এর আরেকটা নাম আছে, গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন। বাহ! নামটা শুনলেই কেমন একটা আধ্যাত্মিক রহস্যের গন্ধ পাওয়া যায়, যেন লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা এক পবিত্র স্থান। ঠিক তাই। আর এই পবিত্রতার ধারণাটা আরও জোরালো হয় যখন আমরা দেখি শ্যামরূপা মন্দিরের কাছেই মহাকাল ভৈরবের মন্দির এবং ত্রিদেবীর মন্দিরও রয়েছে। ত্রিদেবী মানে? ত্রিদেবী মানে মহাকালী, মহাসরস্বতী এবং মহালক্ষ্মী। সব মিলিয়ে এটা যেন একটা সম্পূর্ণ শক্তিপীঠের আবহ তৈরি করে। প্রাচীনকালে এই জায়গাটা যে সাধকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, তাই আনুবায়িত থেকেই বোঝা যায়। বেশ, তাহলে প্রেক্ষাপটটা পরিষ্কার হলো। এবার মূল দ্বন্দ্বে আসা যাক। দুর্গাপুজোর উৎস নিয়ে দুটো ভিন্ন কাহিনী, আর দুটোরই কেন্দ্রবিন্দু এই মন্দির। চলুন পৌরাণিক কাহিনীটা দিয়েই শুরু করা যাক, রাজা সুরথের গল্প। হ্যাঁ, শ্রী শ্রী চণ্ডী আর মার্কণ্ডেয় পুরাণে যার উল্লেখ আমরা পাই। হুম। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই গড় জঙ্গলেই ছিল মেধস মুনির আশ্রম। গল্পটা শুরু হচ্ছে দুজন ভাগ্যবিড়ম্বিত মানুষকে দিয়ে। একজন রাজা সুরথ, যিনি শত্রুদের কাছে নিজের রাজ্য হারিয়েছেন। আর অন্যজন সমাধি বৈশ্য। একদম। একজন ধনী বণিক, যাকে তার নিজের স্ত্রী পুত্ররাই ধন সম্পদের জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দুজনেই সবকিছু হারিয়ে এই জঙ্গলে এসে আশ্রয় নেন। ভাবা যায়, একজন রাজ্যহারা রাজা আর একজন পরিবার বিতাড়িত বণিক, দুজনের তখন মানসিক অবস্থাটা ঠিক কেমন ছিল? সেটাই তো। মেধস মুনির কাছে গিয়ে তারা ঠিক কি জানতে পারলেন, যা তাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা মুনির কাছে গিয়ে নিজেদের দুঃখের কথা বলেন আর প্রশ্ন করেন, যাদের জন্য আমরা সবকিছু করলাম, তারাই কেন আমাদের সঙ্গে এমন করল, তবুও কেন মন থেকে তাদের জন্য মায়া যাচ্ছে না। তখনই মেধস মুনি তাদের দেবী মাহাত্ম্যের কথা শোনান। তিনি বোঝান যে এই মায়া, এই আসক্তি সবে মহামায়ার ইচ্ছার ফল। একদম, তিনিই জগৎকে চালনা করছেন। তাকে প্রসন্ন করতে পারলেই মুক্তি। তার মানে এটা শুধু একটা পূজার নির্দেশ ছিল না, এটা ছিল জীবনের একটা গভীর দর্শন। ঠিক তাই। মেধস মুনির নির্দেশেই রাজা সুরথ এখানে নদীর ধারে মাটির মূর্তি গড়ে দেবীর আরাধনা করেন। আর বলা হয় সেটাই ছিল পৃথিবীর প্রথম দুর্গাপূজা। তাই নাকি? হ্যাঁ, যা বসন্তকালে হয়েছিল বলে একে বাসন্তী পূজাও বলা হয়। শ্রী শ্রী চণ্ডী আর মার্কণ্ডেয় পুরাণ অনুসারে এই গড় জঙ্গলে আয়োজিত পূজাই দুর্গাপূজার সূচনা। আর ওই ত্রিদেবীর মন্দির? রাজা সুরথ এখানেই পরবর্তীকালে মহাকালী, মহাসরস্বতী এবং মহালক্ষ্মীর মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও বর্তমান। অবিশ্বাস্য। তার মানে আমরা যে দুর্গাপূজা দেখি, তার একদম শিকড়টাই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে। কিন্তু
এখানেই আমার মাথাটা গুলিয়ে যেতে শুরু করে। বলুন। সুরত রাজার কাহিনী তো পুরাণের, যা হাজার হাজার বছর পুরনো। আবার এর সঙ্গে জুড়ে আছে লক্ষণ সেনের কাহিনী, যিনি দ্বাদশ শতকের, মানে একজন ঐতিহাসিক চরিত্র। দুটো সম্পূর্ণ ভিন্ন সময়ের ঘটনা একই মন্দিরের সঙ্গে কি করে জুড়ে গেল? এটাই তো এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় দিক। এখানে পৌরাণিক চরিত্র আর ঐতিহাসিক রাজার কাহিনী যখন একই স্থানে মিলে যায়, তখন বুঝতে হবে স্থানটি কতটা গুরুত্বপূর্ণ। এটা ঠিক। এটা আসলে সময়ের সাথে সাথে মানুষের বিশ্বাস আর পরিচয়ের বিবর্তনকে তুলে ধরে। একটা পৌরাণিক ভিত্তি দিয়ে জায়গাটার মাহাত্ম্য শুরু হয়, তারপর ঐতিহাসিক চরিত্ররা এসে সেই গুরুত্বকে আরও বাড়িয়ে তোলেন। মানে একে অপরকে একটা বৈধতা দেয় আর কি। ঠিক ধরেছেন। প্রাচীন কিংবদন্তি ঐতিহাসিক চরিত্রদের মহিমান্বিত করে, আর ঐতিহাসিক চরিত্ররা প্রাচীন কিংবদন্তিকে বাস্তবতার একটা প্রলেপ দেয়। বিষয়টা তাহলে এই রকম। বেশ, তাহলে এবার বাংলার ইতিহাসের সেই অধ্যায়টায় আসা যাক। বলা হয়, গৌ সাম্রাজ্য থেকে পালিয়ে রাজা লক্ষণ সেন এই গড় জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, দ্বিতীয় কাহিনীটি সরাসরি বাংলার ইতিহাসের সঙ্গে যুক্ত। তুর্কি আক্রমণের মুখে রাজধানী ছেড়ে লক্ষণ সেন পূর্ববঙ্গের দিকে যাওয়ার পথে এই দুর্গম জঙ্গলে আশ্রয় নেন। কিংবদন্তি বলে এখানেই তিনি দেবীর স্বপ্নাদেশ পান এবং দুর্গাপুজো শুরু করেন। কিন্তু তিনি তো এখানে বেশি দিন ছিলেন না, তাই না? তাহলে পূজাটা চালু থাকলো কি করে? লক্ষণ সেন ফিরে যাওয়ার সময় মন্দিরের দায়িত্ব তার সেনাপতি ঢেকুরের সামন্ত রাজা ইছাই ঘোষকে দিয়ে যান। ইসাই ঘোষ? হ্যাঁ, ইসাই ঘোষ ছিলেন এই অঞ্চলের এক পরাক্রমী রাজা এবং দেবীর একনিষ্ঠ ভক্ত। তিনি এই মন্দিরে সাধনা করে সিদ্ধিলাভ করেন এবং তিনিই প্রথম ১৬ উপাচারে দুর্গাপূজা শুরু করেন। এই কাহিনী অনুসারে এভাবেই বাংলায় দুর্গাপূজার প্রথাগত সূচনা হয়। এক মিনিট, ষোড়শোপাচারে পূজা, এ বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন, এর তাৎপর্য কি? অবশ্যই, ১৬ উপাচারে পূজা মানে হল ১৬টি পবিত্র উপাদান দিয়ে দেবীর আরাধনা করা। এটা একটা রাজকীয় পূজার পদ্ধতি, বুঝলেন তো? আচ্ছা। এর মধ্যে রয়েছে দেবীকে স্বাগত জানানোর জন্য আসন, পা ধোয়ার জল, স্নানের উপকরণ, বস্ত্র, তারপর ধূপ, দীপ, চন্দন, ফুল, আর সবশেষে নৈবেদ্য বা ভোগ। ও, মানে দেবীকে একজন সর্বোচ্চ সম্মানিত অতিথির মতো করে পূজা করা। একদম। ইসাই ঘোষের এই উদ্যোগ দুর্গাপূজাকে একটা সাধারণ আরাধনা থেকে এক ভব্য উৎসবে পরিণত করেছিল। দারুণ একটা তথ্য। তাহলে একই স্থান থেকে দুর্গাপুজোর উৎসে দুটো ভিন্ন দাবি, একটা পৌরাণিক, অন্যটাও ঐতিহাসিক। কিন্তু একটা প্রশ্ন আসছে, দেবীর নাম শ্যামরূপা কেন হল? দুর্গার তো আমরা নানা রূপ দেখি, দশমহাবিদ্যা, নবদুর্গা। এই শ্যাম বা কৃষ্ণবর্ণ রূপের পেছনের গল্পটাকে? এর পেছনের কাহিনীটিও ভারী সুন্দর এবং বাংলা সংস্কৃতিতে এর গভীর প্রভাবও আছে। রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন গীতগোবিন্দের রচয়িতা জয়দেব। কবি জয়দেব? হ্যাঁ, তিনি ছিলেন কৃষ্ণের উপাসক, একজন বৈষ্ণব। কিংবদন্তি বলে তিনি এই মন্দিরে দেবীকে শ্যাম অর্থাৎ কৃষ্ণবর্ণ রূপে দর্শন করেছিলেন। ও। দুর্গার উগ্ররূপের বদলে তিনি দেখেছিলেন এক শান্ত, স্নিগ্ধ, মাতৃময়ী রূপ, যা কৃষ্ণের শ্যামবর্ণের কথা মনে করিয়ে দেয়। সেই থেকেই দেবী দুর্গার এই বিশেষ রূপের নাম হয় শ্যামরূপা। মানে এটা আসলে শাক্ত আর বৈষ্ণব ধর্মের এক অপূর্ব মিলন। একদম। রাজা, কবি অনেকেরই তো আগমন ঘটল, কিন্তু লক্ষণ সেনের পরিণতি তো খুব সুখকর ছিল না। শোনা যায় তার জীবনের শেষটা এই মন্দিরের সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, এটাও এক করুণ কাহিনী। বলা হয় দেবী স্বপ্নাদেশ দিয়ে লক্ষণ সেনকে একটি আসন্ন যুদ্ধে যেতে বারণ করেছিলেন। ইছাই ঘোষও রাজাকে সেই দৈববাণীর কথা জানান। কিন্তু রাজা সে কথা শোনেননি। না, তিনি সেই কথা না শুনে সপ্তমীর দিন যুদ্ধে যান এবং পরাজিত ও নিহত হন। রাজার অনুচররা তখন শত্রুদের হাত থেকে দেবীর অষ্টধাতুর মূর্তিটিকে বাঁচাতে গড়জঙ্গল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে দীপসায়র নামে একটি বিশাল জলাশয়ে বিসর্জন দিয়ে দেয়। উফ, রাজা বাদশাদের কাহিনী তো শুনলাম, কিন্তু এই মন্দিরের রহস্য আরও গভীরে। সাধারণ মানুষের বিশ্বাস, সাধকদের সাধনা, এমনকি কিছু অন্ধকার প্রথাও এর সঙ্গে জড়িয়েছিল বলে শোনা যায়, যেমন নরবলির কথা। হ্যাঁ, একসময় এই মন্দিরে এক কাপালিক সিদ্ধিলাভের জন্য নরবলি দিতেন। আমাদের এটা মনে রাখতে হবে যে তখনকার জঙ্গল ছিল আরও গভীর, আরও হিংস্র। ঠিক।
আর কাপালিকরা ছিলেন শিব ও শক্তির এক বিশেষ তান্ত্রিক সাধক গোষ্ঠী, যাদের সাধনার পথ ছিল বেশ কঠিন এবং অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর। তো এই নরবলির কথা শুনে ভক্তকবি জয়দেব একদিন সেই কাপালিকের কাছে এলেন। তারপর কি হলো? দুজনের মধ্যে সংঘাত হলো নিশ্চয়ই। এক কথায় একটা অবিশ্বাস্য দৃশ্য তৈরি হয়েছিল। একদিকে তরোয়াল হাতে কাপালিক, অন্যদিকে খালি হাতে ভক্তকবি জয়দেব। ভাবা যায়? জয়দেব কাপালিককে চ্যালেঞ্জ করে বললেন, আপনি তো নরবলি দিয়ে মায়ের পূজা করেন, কিন্তু আপনি কি নরবলি দিয়ে মাকে দর্শন করতে পেরেছেন? যদি না পারেন, তাহলে আমি আপনাকে নরবলি ছাড়াই শুধু ভক্তি দিয়ে মায়ের দর্শন করাবো। কাপালিক সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন। হ্যাঁ, আর তারপর জয়দেবের আকুল প্রার্থনায় দেবী শ্যামরূপে তাকে দর্শন দেন। সেই অলৌকিক দৃশ্য দেখে কাপালিকের দম্ভ চূর্ণ হয়ে গেল এবং তিনি জয়দেবের পায়ের তলায় আশ্রয় নিলেন। আর তখন থেকে সেই দিন থেকেই মন্দিরের নরবলি প্রথা বন্ধ হয়ে যায়। এটা আসলে তন্ত্রের ওপর ভক্তির জয়। এই জায়গাটা যেন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলেছে। পরাজিত রাজা, কবি, সাধক সবাইকে আশ্রয় দিয়েছে। এই ধারা কি পরেও চলতে থেকেছে? যেমন ধরুন ব্রিটিশ আমলে। অবশ্যই। এই মন্দিরের ইতিহাস তো শুধু প্রাচীন বা মধ্যযুগে থেমে থাকেনি। এর সঙ্গে বাংলার আরও কিছু পরিচিত নাম জড়িয়ে আছে, যেমন দেবী চৌধুরানী ও ভবানী পাঠক। ও, তাই নাকি? অনেকের মতে তারাও একবার এই মন্দির দর্শন করতে এসেছিলেন। তবে এর সবচেয়ে বড় ঐতিহাসিক সংযোগ তৈরি হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়। তার মানে বিপ্লবীরা এই জঙ্গলকে আত্মগোপনের জন্য ব্যবহার করতেন? হ্যাঁ, শুধু আত্মগোপন নয়, তারা মায়ের শ্যামরূপাকে দেশমাতৃকা রূপে পূজা করতেন। তাদের কাছে দেবী দুর্গা আর শুধু পৌরাণিক দেবী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন পরাধীন ভারত মাতা। তারা মায়ের কাছে দেশের মুক্তির জন্য প্রার্থনা করতেন। এই কারণেই পুজোর শেষে আজও মন্দিরে উপস্থিত অনেকেই বন্দে মাতরম ধ্বনি দেন। আশ্চর্য! এটা দেখায় যে কিভাবে একটা ধর্মীয় স্থানের সঙ্গে সময়ের স্রোতে জাতীয়তাবাদী চেতনাও মিশে গিয়েছিল। একদম। তাহলে এখনকার অবস্থাটা কি? এত ইতিহাস, এত কিংবদন্তি যে মন্দিরের সঙ্গে জড়িয়ে, তার বর্তমান রূপটা কেমন? সেখানে গেলে আজকের দিনে একজন দর্শনার্থীর কি অভিজ্ঞতা হবে? এখনকার অভিজ্ঞতাও কিন্তু কম রোমাঞ্চকর নয়। জঙ্গলের বুক চিরে নতুন পাকা রাস্তা ধরে যখন মন্দিরে পৌঁছানো যায়, মনে হয় যেন ইতিহাসের মধ্যে প্রবেশ করছি। মূর্তিটা কি সেই আগেরটাই আছে? না, আগের সেই অষ্টধাতুর মূর্তিটি অনেক আগেই চুরি হয়ে গেছে। এখন সেখানে একটি পাথরের মূর্তি পূজা করা হয়। এককালে এখানে 16টি মন্দির ছিল বলে জানা যায়, কিন্তু কালের স্রোতে আজ কেবল শ্যামরূপা কালী মন্দির এবং একটি শিব মন্দিরই টিকে আছে। আর মন্দির দর্শনের সময়? মন্দির সাধারণত সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। যেহেতু এটি ঘন জঙ্গলের মধ্যে, তাই বন্যজন্তুর আনাগোনা আছে। নিরাপত্তার কারণেই বিকেলের মধ্যে মন্দিরের দরজা বন্ধ করে দেয়া হয়। মানে দিনের আলো থাকতে থাকতেই জঙ্গল থেকে বেরিয়ে আসাটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, সেটাই। দুর্গাপুজোর সময় নিশ্চয়ই এই শান্ত জঙ্গলের চেহারাটা পুরোপুরি বদলে যায়? আমূল বদলে যায়। পুজোর 4 দিন এখানে এক অন্য পরিবেশ তৈরি হয়। বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নানা জেলা থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। 4 দিন ধরেই ভোগ বিতরণ চলে। বাহ! পুজোর কিছু নিজস্ব প্রাচীন রীতিও আছে, যা আজও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। কীরকম রীতি? যেমন ধরুন, সপ্তমীর দিন পূজার শেষে লাউ বলি দেওয়া হয়, যা এক ধরনের প্রতীকী বলি। অষ্টমীর দিন সন্ধি পূজার পর একটি নিখুঁত সাদা ছাগল বলি দেওয়ার প্রথা আছে। আচ্ছা। আর একটা মজার বিষয় হল, মা শ্যামরূপার মন্দিরে বলিদান সম্পন্ন হওয়ার পরেই আশেপাশের গ্রামের অন্যান্য মন্দিরগুলিতে বলি শুরু হয়, যেন এই দেবী হলেন সমগ্র অঞ্চলের প্রধান। এই বিশাল আয়োজন, লক্ষ লক্ষ মানুষের সমাগম, এর জন্য তো অনেক অর্থের প্রয়োজন। কোনো বড় ট্রাস্টি বোর্ড বা সরকারি অনুদান আছে নিশ্চয়ই? এখানেই সবচেয়ে বড় বিস্ময়টা অপেক্ষা করছে। কিরকম? এই বিশাল আয়োজন কোনো সরকারি অনুদান অথবা কোনো ট্রাস্টি বোর্ড ছাড়াই চলে। শুধুমাত্র সাধারণ মানুষের দানে, তাদের ভক্তিতে আর স্বেচ্ছাশ্রমে প্রতি বছরই পূজা অনুষ্ঠিত হয়। সত্যি? এটা তো এই অঞ্চলের মানুষের বিশ্বাস আর সম্মিলিত উদ্যোগের এক অসাধারণ নিদর্শন। একদম। তাহলে পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে এটা শুধু একটা মন্দির নয়, এটা একটা জীবন্ত দলিল, একটা জায়গা যা পৌরাণিক কাহিনী আর ঐতিহাসিক আখ্যান দুটোকেই নিজের বুকে ধারণ করে আছে। ঠিক। রাজা, কবি, কাপালিক থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামী সবার পায়ের ছাপ রয়েছে এখানে। ঠিক তাই। এই স্থানটি আমাদের দেখায় যে ইতিহাস আর কিংবদন্তি কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে
একে অপরকে পুষ্ট করে। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার উৎসের দুটি ভিন্ন দাবি একই স্থান থেকে উঠে আসাটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আমাদের লোককথা, বিশ্বাস এবং সাংস্কৃতিক পরিচয় গঠনের জটিল প্রক্রিয়াকেই তুলে ধরে। ইতিহাস এখানে একটা সরল রেখায় চলে না, বরং বহুস্তরীয় এক আখ্যান তৈরি করে। আলোচনা শেষে তাহলে একটা গভীর প্রশ্ন থেকেই যাচ্ছে, একটি জঙ্গল, একটি মন্দির, অথচ বাংলার সবচেয়ে বড় উৎসবের সূচনার দুটি ভিন্ন উৎসের দাবিদার। ইতিহাস আর পৌরাণিক কাহিনীর এই সহ অবস্থান কি কোনো একটি নির্দিষ্ট সত্যের দিকে ইঙ্গিত করে, নাকি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের জটিল এবং স্তরবিন্যস্ত প্রকৃতিকে তুলে ধরে, যেখানে মানুষ হয়তো সময়ের প্রয়োজনে নিজের ইতিহাসকে নতুন করে নির্মাণ করে?